কয়েকদিন ধরেই রীতির অস্বাভাবিক আচরণ খেয়াল করছে অর্হিতা। মেয়েটা কলেজ থেকে বেশ সময় করে বাড়ি ফিরে, কারো সাথে তেমন একটা কথাও বলে না, চুপচাপ ঘরে বসে থাকে। আগে নায়েলের সাথে ভালো একটি বন্ডিং ছিল, ক্রমশ তা ফিকে হতে লাগল। অর্হিতা ভেবেছে হয়তো তার জন্য রীতি নিজেকে নায়েলের কাছ থেকে গুটিয়ে নিয়েছে। কিন্তু অর্হিতার ভুল ভাঙল যখন সে রীতির ব্যবহারের প্রতি অভিনিবেশ করে। তিমির আচ্ছন্ন নভলোকে চন্দ্রিকার উদ্ভাসিত চন্দ্রাতপে মুখর মেদিনী। মৃদুশীতল বনিষ্ঠে গুঞ্জন উঠেছে শান্ত তিমির পরিবেশে। ছাদের বাউন্ডারি দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে নায়েল। তার বুকের বাপাশে হৃৎপিণ্ডের উপর মাথা রেখে পিঠ ঠেকিয়ে বসে আছে অর্হিতা। চাঁদের মিহি আলো চুকচুক করে ছুঁইছে অর্হিতার সুশ্রী আনন। নায়েলের ঘ্রাণেন্দ্রিয় তখন মত্ত অর্হিতার ঘন কেশে, সৌরভের ছড়াছড়ি রেশম কালো অরণ্যে। নায়েল প্রাণভরে শ্বাস নেয়। অর্হিতা ধীর গলায় বলল, রীতির সাথে কথা বলেছেন আপনি? নায়েলের অস্পষ্ট উত্তর, উহু। আপনি কালই ওর সাথে কথা বলবেন। আজকাল অদ্ভুত আচরণ করছে, কথা বলছে নি ঠিক মতো, খাচ্ছে না ঠিক মতো, সারাদিন ধুম ধরে ঘরে বসে থাকে, আর কলেজ থেকে ফেরেও দেরি করে। নায়েলের শ্রুতিগোচর হল না কিছুই। সে ব্যস্ত অর্হিতার ঘাড়ে, ঘ্রাণেন্দ্রিয়ের ঘর্ষণের সাথে উষ্ণ অধরের ছোঁয়া। নায়েলের দিক থেকে কোনো উত্তর না পেয়ে অসহনীয় গলায় বলে উঠে অর্হিতা, নায়েল, কি বলেছি শুনতে পেরেছেন আপনি? হু। মেজাজ তিরিক্ষি হল অর্হিতার। নায়েলের বুকের পাটাতন থেকে পিঠ সরিয়ে সরব কণ্ঠে বলল, ধুর, কিছু বলছেন না কেন? নায়েল নিরীহ গলায় বলল, কি বলবো? আপনি কি কিছুই শুনতে পাননি? না তো, শুধু দেখতে পেয়েছি আপনার ওই চন্দ্রানন। চাঁদের জোছনা ঠিকরে পড়ছে আপনার অঙ্গে, প্রভঞ্জনে উঠেছে ঝড়, উত্তাল করেছে আমার মন। অর্হিতা বিষিয়ে উঠা গলায় বলল, আপনার এই আবর্জনা মার্কা কবিতাগিরি বন্ধ করবেন? মেজাজ খারাপ হচ্ছে আমার। কুল কুল মিসেস অর্হিতা, বলুন, আমি শুনছি। অর্হিতা সচেতন গলায় ফের বলল, রীতির সাথে কালই কথা বলবেন আপনি। নায়েল ফিচেল হাসে, বক্রোক্তি করে বলল, যেন আপনি আমার চুল ছিঁড়ে বাতাসে ফুদিয়ে ওড়াতে পারেন। নো চান্স। অর্হিতা চোয়াল শক্ত করে, দাঁত কিরমির করে বলল, আপনি কি আমার কথা শুনবেন না আমি চলে যাব? নায়েল হুট করে অর্হিতাকে নিজের বুকে টেনে নেয়। টপ টপ করে কয়েকটা চুমু খেয়ে বলল, আই এম সিরিয়াস নাও, বলুন। অর্হিতা ফোঁস করে দম ফেলে সোজা হয়ে বসে। মৃদু বাতাসে তার চুলে উড়াভাব এসেছে। নায়েল সেই চুল নিয়ে উঁচু করে ধরে, তারপর একটু একটু করে হাত থেকে ছাড়ে। চুলগুলো কচ্ছপ গতিতে খসে পড়ে বাতাসে দোল খায়। নায়েল সেই চুলের ফাঁক গলিয়ে চাঁদ দেখে। অর্হিতা নাক মুখ কুঁচকে নায়েলের আচরণ দেখছে। ইচ্ছে করছে এখন নিজের চুলগুলোই টেনে ছিঁড়ে ফেলতে। নায়েলের হাত থেকে চুল সরিয়ে দগদগে চোখে তাকাতেই নায়েল কপট ভয়ের ভঙ্গি ধরে। বুকে থু থু ছিটিয়ে বলল, এভাবে তাকান কেন? ভয় লাগে আমার। আচ্ছা বলুন, কি বলছিলেন যেন? অর্হিতা রাগ সংবরণ করে। সে বেশ বুঝতে পারছে নায়েল তাকে রাগানোর জন্য এমন করছে। অর্হিতা একটু শান্ত হয়ে বলল, আপনি কাল সকালেই রীতির সাথে কথা বলবেন। রীতি আপনার সাথে অনেক ফ্রি। আই থিংক ও আপনাকে নিজের সমস্যাটা খুলে বলবে। আপনি শুধু শুধু ভাবছেন।
ওর পরীক্ষা সামনে, তাই হয়তো ব্যস্ত। তা নয়, রীতি ঠিক সময়ে বাসায় ফেরে না, রাতে প্রায় না খেয়ে ঘুমিয়ে থাকে। সেদিন দেখলাম মেঝেতে শুয়ে আছে। মেয়েটার চোখগুলো কেমন প্রাণহীন, শরীরেও জোর নেই। নায়েলের মসৃণ কপাল কুঞ্চিত হয়, গাঢ় শ্বাস ফেলে, চোয়ালে আসে দৃঢ়তা, স্থির গলায় বলল, ওকে, আমি দেখছি। স্বস্তির নিঃশ্বাস ফেলে অর্হিতা। মেয়েটার জন্য বড্ড মন পড়ে তার। নিজেকে কল্পনা করে ওর জায়গায়। তার কেউ নেই, কিন্তু মেয়েটির বাবা থেকেও নেই। অর্হিতার ধ্যান কাটে নায়েলের কণ্ঠে। এখন বলুন, তার বিনিময়ে আমি কি পাব? অর্হিতা চোখের আয়তন সংকুচন করে বলল, আপনি কি পাবেন মানে? আপনাকে আমি কি দেব? যা আমার চাই। অর্হিতা বিরক্তি নিয়ে উঠে বলল, ধুর, বসে থাকুন এখানে, আমার ঘুম পাচ্ছে। আরে, এই মিসেস অর্হিতা শুনুন। খলখল করে হাসে নায়েল। মেয়েটা অদ্ভুত। দূরে গেলে বাড়ায় জ্বালা, কাছে এলে দিশেহারা। সকালে জরুরি কাজ থাকায় রীতির সাথে দেখা হয়নি নায়েলের। বিকেলে বাসায় ফিরে সে অপেক্ষমান রীতির জন্য। রীতি এলো, কিন্তু সানহের শেষ লগ্নে। নায়েল তখনও বসার ঘরে বসে আছে। নায়েলকে দেখে একরকম লুকোচুরি করে নিজের কক্ষে পা বাড়ায় রীতি। বাসায় এসেই যে নায়েলের সম্মুখীন হবে তা সে ভাবতে পারেনি। প্রায় আধ ঘণ্টা পরও যখন রীতি এলো না, তখন নায়েল নিজেই তার কক্ষে গেল। বাইরে থেকে নক করতেই থিতিয়ে থাকা রীতি সরব হল। নায়েলকে দেখেই অপ্রস্তুত ভঙ্গিতে নিজেকে গোটাতে থাকল। নায়েল চোখের সাহায্যে রীতিকে ভালো করে পর্যবেক্ষণ করছে। রীতি অস্বাভাবিক আচরণ করছে। নায়েল কাঠ গলায় বলল, এতক্ষণ কোথায় ছিলে? ঢোক গিলল রীতি। মৃদু গলায় বলল, কলেজে। নায়েল হাত ঘড়িতে তাকায়। বলল, সন্ধ্যা 7:30। বিকেল 4টায় ছুটি। এত সময় কোথায় ছিলে? রীতি থতমত খেয়ে বলল, বান্ধবীদের সাথে গেছিলাম। তাই? মিথ্যে বলছ। কোথায় ছিলে রীতি? এনিথিং রং? না, না, আমি ঠিক আছি। তুমি যাও। নায়েলের চোখ পড়ে রীতির হাতে। খপ করে তা ধরে তীক্ষ্ণ স্বরে বলল, তোমার হাতে কি হয়েছে? পুড়ল কি করে? রীতি নিজের হাতের দিকে তাকায়। জ্বলন্ত সিগারেটের পোড়া দাগ। রীতির মোমের মতো শরীরে কৃষ্ণ গহ্বর তৈরি করেছে। সিক্ত হয় তার আখিজোড়া। নায়েলকে জোর করে কক্ষ থেকে বের করে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি যাও, যাও এখান থেকে। কিছু হয়নি আমার। যাও এখান থেকে। নায়েল ভ্যাবাচাকা খেয়ে যায়। ঠিক পিউলি যেন অভিমান করে কাঁদছে। নায়েল দরজায় চাপড় বসাতে থাকে। রীতি দরজা খোলো। কি হয়েছে তোমার? রীতি। অর্হিতা এসে দাঁড়িয়েছে পাশেই। সন্দিহান গলায় বলল, কি হয়েছে? নায়েল নাকের ডগা ফুলিয়ে বলল, হয়েছে তো কিছু একটা। গজগজ করতে থাকে নায়েল। বিছানায় শুয়ে ঝমঝমিয়ে কাঁদছে রীতি। এত বড় ভুল সে কি করে করল? এর মাসুল তাকেই দিতে হবে। নৌশাদ সাহেবের কোলে বসে কার্টুন দেখছে পিউলি। ডিভানের কোণে বসে আছেন সায়রা। নায়েল কোনো সাড়া না দিয়েই ভেতরে ঢুকে পড়ে। বিব্রত চোখে তাকালো সায়রা। নায়েল কখনো এমন করে না। তার বাদামি রংটায় আগুন ধরেছে যেন। গটগট করে বলল, রীতির কি হয়েছে বলো তো? ও কি কারো সাথে রিলেশনে জড়িয়েছে? সায়রা ফাঁকা ঢোক গিললেন।
ঊষর গলায় বিস্ময় নিয়ে বললেন, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। ওর হাত দেখেছ? যেন কেউ জ্বলন্ত সিগারেটের ফিল্টার লাগিয়ে দিয়েছে। আইসয়ের, যদি কোনো অ্যারেগেরে ছেলের পাল্লায় ও পড়েছে তাহলে কিন্তু ভালো হবে না। সাবধান করে দিও ওকে। পিউলির কৌতূহল দমাতে নৌশাদ সাহেব তাকে টিভিতে ব্যস্ত করলেন। বিভিন্ন কথা বলে ভোলাতে চেষ্টা করছেন। সায়রা দ্বিধান্বিত। ভয় জবুথবু সায়রা নিজের প্রশান্তিময় জায়গা খুঁজে নিয়ে কাউকে কল করে। ওপাশের ব্যক্তি যেন তার জন্যই অপেক্ষা করছিল। কল রিসিভ করেই বিশ্রী রকম হাসল। সায়রা ক্ষণক্ষণে গলায় বললেন, এসব কি শুরু করেছিস তুই? কি করেছিস মেয়েটার সাথে? ওপাশের ব্যক্তিটি বাঁকা হাসল। তার ঠোঁটের ভাঁজে জ্বলন্ত সিগারেট। দুই আঙুলের ভাঁজে নিয়ে মুখ ভর্তি ধোয়ার কুণ্ডলি বিক্ষিপ্ত করল। প্রকীর্ণ হল ছোট্ট খুপরি কক্ষে। চেয়ারে হেলান দিয়ে আরেক চেয়ারে অদ্ভুত ভঙ্গিতে পা তুলে রেখেছে। রঞ্জিত চোখে দীর্ঘ পল্লব। মেঘবর্ণ মুখে সিগারেট পোড়া ওষ্ঠাধর। কণ্ঠে জীর্ণতা। টাকা কোথায় আমার? সায়রা চেঁচিয়ে উঠলেন। বললেন, 15 দিন আগেই তোকে টাকা দিয়েছি। শেষ করে ফেললি। এত টাকা দিয়ে করিস কি তুই? এই মাসে তুই 2 বার টাকা নিয়েছিস। ব্যক্তিটি আঙুলের ভাঁজের সিগারেটটি মুখে পুরল। একটা দীর্ঘ টান মেরে মুখ থেকে সরিয়ে নিল। আয়েশি ভঙ্গিতে ধোয়া ছেড়ে বলল, কি করেছি জানি না। টাকা লাগবে আমার। ব্যবস্থা করো। না হলে তোমার ওই নাইল আনসারির মান সম্মান নিলামে ওঠাব আমি। জাস্ট 1 মিনিট লাগবে আমার। ওই রীতির অ্যাডাল্ট ভিডিও ভাইরাল করতে। তখন তোমার নাইল মুখ লুকাতে পারবে না। সায়রা তেতে উঠলেন। গড়গড় করে বললেন, আমি তোকে হৃতিকে ভালোবাসতে বলেছি। আর তুই মেয়েটার সাথে এই জঘন্য কাজ করলি। বিশ্রী রকম চাপা হাসে ব্যক্তিটি। ভরাট গলায় বলল, ভালো বিয়ের পর বাসব। এখন এনজয়। টাকার ব্যবস্থা করো আমার, আর না হলে ওই বাড়িতে আমার এন্ট্রির। না হলে ওই হৃতিকে আমি বাজারে উঠিয়ে ছাড়ব। সুহাস। ব্যক্তিটি খিচতি মেরে হাসে। কল কেটে অ্যাশট্রেতে সিগারেটের ফিল্টার ফেলে একটা সিরিঞ্জ নেয়। নিজের হাতে পুশ করে তৃপ্তিকর হাসে। শরীরটা এলিয়ে দেয় পুরোদস্তুর চেয়ারে। রাগে মস্তিষ্কের দুপাশের রগরগ দপদপ করছে নায়েলের। এত বড় একটা অঘটন ঘটিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে বসে আছে রীতি। টিমে টিমে চোখে তাকিয়ে মেঝেতে পায়ের আঙুল ঘষে যাচ্ছে। নৌশাদ সাহেব গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন। সহজ সরল মেয়েটা এমন একটা চিন্তাতীত কাজ করে ফেলবে তা তিনি ভাবতেই পারেননি। সায়রাও নির্লিপ্ততা। নায়েল বিক্ষিপ্ত গলায় বলে উঠে, বিয়ে কি ছেলে খেলা? বললেই হয়ে গেল। এইটা কি ধরনের বিয়ে? রীতির মুখে রা এলো না। ওড়নার 2 পাশ কোলের মধ্যে নিয়ে শুধু চেপে যাচ্ছে। তার পা কাঁপছে অনবরত। ভয়, শঙ্কায় আর লজ্জার বলয়ে আবিষ্ট রীতি চোখ তুলেও তাকাচ্ছে না। নায়েল প্রশস্ত গলায় ঘোষণা করল, এই বিয়ে আমি মানি না। পাশে থাকা সুঠাম দেহের পুরুষটি অধরের কোণ প্রশস্ত করল। হেয়ালি চোখে তাকাল। কালো শার্ট প্যান্টে তার উজ্জ্বল শ্যামবর্ণ ধূসর আকাশে একফালি রোদ হয়ে ধরা দিচ্ছে চোখে। বাদামি বর্ণের চোখে ঘন পক্ষ ছায়ায় নিবিড় মোহ। প্রশস্ত ললাটে পুরু ভ্রু জোড়া সুদীর্ঘ। ভরাট চোয়াল। পুরুষটি ওঠে দাঁড়াল। তার এক হাত রীতির হাতে। হৃতিকে নিয়ে 2 কদম সামনে এগোতেই নায়েল প্রতিবাদ করে বলল, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? পুরুষটি তার পুরু অধরে স্নিগ্ধ হাসির ফোয়ারা ঝরাল।
তেজবিহীন স্বরে বলল, আমার বউ, আমি যেখানে খুশি নিয়ে যাব। যদিও রাজপ্রাসাদ নেই, গাছতলা, ব্রিজতলা কিছু তো একটা উপায় হবেই। নাইল কটমটিয়ে বলল, ও কোথাও যাবে না। পুরুষটি মিষ্টি করে হাসল। প্যান্টের পকেট থেকে হাত বের করে নাকের ডগায় ঘষা মারল। স্নিগ্ধস্বরে বলল, বউকে ছেড়ে তো আমি কোথাও যাচ্ছি না বড় ভাই। আসি। দাঁড়ান। মেয়েলি মিহি কণ্ঠে থমকে যায় পুরুষটি। অর্হিতা এসেছে। পিউলিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে সে। পিউলির সামনে এমন ঘটনা ঘটুক তা কেউ চায় না। সেই সকালে বেরিয়েছিল রীতি। ফিরেছে রাত ৮টার পর। একা ফেরেনি। কাজী অফিস থেকে এক আগন্তুককে নিয়ে ফিরেছে। রীতি তাকে চিনলেও বাড়ির আর কেউ তাকে এ জীবনে দেখেনি। অর্হিতা শান্ত কণ্ঠে বলল, কোথাও যেতে হবে না আপনাকে। রীতি, তোমার হাজবেন্ডকে নিয়ে ঘরে যাও। রীতি চোরা চোখে নায়েলের দিকে তাকায়। ক্ষিপ্ত নায়েলের দুই চোখ দিয়ে অগ্নিনালা নির্গত হচ্ছে। রীতি কুণ্ঠিত হয়। চলে যায় নিজের কক্ষে। বিতৃষ্ণ নৌসাদ সাহেব ওঠে চলে গেলেন। সায়রাও দাঁড়ালেন না। রণলীলা সাঙ্গ হল। নায়েলের মেজাজ বিগড়ে গিয়েছে। অর্হিতা সান্ত্বনার সুরে বলল, প্লিজ, শান্ত হন। ছোট মানুষ ভুল করে ফেলেছে। কোথায় যাবে ও আমাদের ছেড়ে? আর ছেলেটারও তো কেউ নেই। নায়েল দগ্ধ গলায় বলল, এটাই তো। ও এত বড় ভুল করল কি করে? ছেলেটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তার ওপর বেকার। এমন ছেলেকে ও বিয়ে করল কি করে? নিজের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা হল না ওর? অর্হিতা মৃদু গলায় বলল, সন্তানের ভবিষ্যৎ নিয়ে বাবা মাকে ভাবতে হয়, নাকি তারা নিজেরা চিন্তা করে তাদের কৈশোর নষ্ট করবে। সন্তান ভুল করলে বাবা মা শুধরে দেবে, বিপদে পড়লে আশ্রয় দেবে। এই জন্যই তো পরিবার। রীতি অজ্ঞতাবশত হোক আর প্রেমের টানেই হোক ভুল করে ফেলেছে। আমরা তো আছি, ওর পরিবার। আপনি আর এ নিয়ে চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না। বাবা, খালামনি তারাও উদ্বিগ্ন এ নিয়ে। আপনি হাল ছাড়লে তাদের কি হবে? নায়েল শান্ত হয়। তবুও সে ক্ষুব্ধ। বিছানার কোণে বসে আছে রীতি। তার উরুর উপর পা তুলে শটান হয়ে শুয়ে আছে পুরুষটি। রীতি কাঁদো কাঁদো গলায় বলল, তুমি নায়েলের সাথে এভাবে কথা বললে কেন? পুরুষটি পা নামায়। ওঠে বসে। রীতির কাছে এসে শ্বাস ফেলতেই তার নিঃসৃত উষ্ণতায় কেঁপে ওঠে রীতি। দাঁতের সাথে দাঁত লাগিয়ে বলল, তোর আশিকের সাথে কথা বলেছি বলে তোর রাগ হচ্ছে? রীতি তাপিত গলায় বলে উঠে, সুহাস, এসব কি বলছ? সুহাস একটানে নিজের বুকে নিয়ে নিয়ে হৃত্বিকে। ডিভানের শরীরে এলিয়ে বসে আছে নায়েল। তার গম্ভীর, চিন্তিত, নিমগ্ন চিত্ত। স্বামীর এহেন দশায় অর্হিতার মন ক্ষুণ্ণ হয়। নায়েলের পাশে বসে তার বুকে মাথা রাখে অর্হিতা। আদুরে গলায় বলল, আপনি কেন এত ভাবছেন? অর্হিতার মাথার উপর চিবুক রাখে নায়েল। এক হাতে তাকে বুকের সাথে আলতো করে চেপে ধরে। অবিন্যস্ত চুলে হাত গলিয়ে বলল, ভয় হয় আমার। আর কাউকে হারাতে ইচ্ছে হয় না। রীতি আর নিহিতার মধ্যে কোনো তফাত নেই আমার কাছে। ও তো আমার প্রিয়র মতো, পুতুলের মতো কোমল। মেয়েটা কি করে এত বড় ভুল করল? আপনি শুধু শুধু ভাবছেন সব ঠিক হয়ে যাবে। নিহিতাও এই ভুল করেছে। ইন্টারমিডিয়েট অবধি দুই ভাইবোন এক ঘরে থাকতাম আমরা। অনার্সে ভর্তি হতেই আমাদের ডিপার্টমেন্ট আলাদা হয়ে গেল, সাথে আমাদের ঘরও।
একই কলেজে পড়া সত্ত্বেও আমার নাকের নিচেই মাহিমের সাথে সম্পর্কে জড়িয়ে গেল। আমি টেরও পেলাম না। তারপর বিয়ে, ডিভোর্স, পিউ। সবকিছু এত দ্রুত হলো আমি কিছুই বুঝে উঠতে পারিনি। রীতির সাথে যেন এমন কিছু না হয়। আই হোপ। মাথাটা কিঞ্চিত আলগা করে অর্হিতা। নায়েলের হৃৎকম্পন বাড়ছে। অর্হিতা বিচলিত গলায় বলল, শান্ত হন নায়েল। আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে। নায়েল নিঃশব্দে শ্বাস ফেলে। অর্হিতা দুই হাতে স্বামীকে জড়িয়ে ধরে। খাবার টেবিলে অনুপস্থিত রীতি। তার দরজার দিকে বারংবার তাকাচ্ছে নায়েল। রীতি আসছে না। অর্হিতা নায়েলের উদ্বেলতা বুঝতে পেরে নিজেই এগিয়ে যায় রীতির কক্ষের দিকে। দরজায় কড়া নেড়ে বলল, রীতি, সবাই বসে আছে। খাবে এসো। সমাহিত রীতির কোমল দেহের উপর থেকে সরে আসে ক্লান্ত সুহাস। তার ঘর্মাক্ত শরীর এলিয়ে দেয় বিছানার অপর পাশে। রীতি চটপট ওঠে বসে। পরে থাকা জামাটা গায়ে পরে নেয় চটজলদি। এলোথেলো চুলগুলো হাত দিয়ে কোনোমতে ঠিক করে দরজা খুলে দাঁড়ায়। রীতির ছোট্ট মুখটাই শুধু দেখতে পাচ্ছে অর্হিতা। ছোট্ট শ্বাসে বলল, খেতে এসো রীতি। তুমি যাও, আমি আসছি। হু। দেরি করো না। অর্হিতার টানটান ললাটে ভাঁজ পড়ে। মেয়েটাকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। প্রায় মিনিট 15 পরেও রীতি এলো না। রাগে টনটন করছে নায়েলের শিরদাঁড়া। অর্হিতা রয় শয়ে বলল, হয়তো ওর হাজবেন্ড আসতে চাচ্ছে না। আপনারা খেয়ে নিন। আমি ওদের খাবারটা ঘরেই দিয়ে আসি। নায়েল খেকিয়ে ওঠে। ঘরে কেন খাবার দিয়ে আসবেন? নায়েল, সব বিষয় নিয়ে এত ঝামেলা করলে চলে? আপনি খেয়ে নিন তো। নায়েল আর বসল না। খাবার ছেড়ে ওঠে চলে যায়। অর্হিতা নিরাশ হয়। কলরবকে দিয়ে রীতির কক্ষে খাবার পাঠানো হয়। বিছানায় উপর হয়ে শুয়ে আছে সুহাস। সুহাস, উঠো। খেয়ে নাও। তোকে লাইট অফ করতে বলেছি আমি। খেয়ে নাও আগে। সারা রাত না খেয়ে থাকবে নাকি? খিচতি মেরে ওঠে বসে সুহাস। বিছানার পাশে দাঁড়িয়ে থাকা রীতির হাতের খাবারগুলো ধাক্কা মেরে ফেলে বলল, শালি, তোকে খেয়েছি না তাতেই পেট ভরেছে আমার। লাইট বন্ধ কর। রীতি দ্রুত হাতে লাইট অফ করে দেয়। বুক ভেঙে কান্না আসে তার। এই মানুষটাকে চিনতে সে অনেক বড় ভুল করে ফেলেছে। সম্পর্কের শুরুতে এত কেয়ার, এত লাভিং আর পারফেক্ট মানুষটা হঠাৎ করেই কেমন অচেনা আগন্তুক হয়ে গেল। রীতির কোমল মন বিষিয়ে তুলেছে তাদের প্রথম ঘনিষ্ঠতার পরেই। বান্ধবীদের প্ররোচনায় পড়ে সুহাসের সাথে তার বাসায় গিয়েছিল। আর সেদিনই অঘটন ঘটে। রীতি বুঝতেই পারেনি সুহাস একজন চেইন স্মোকার আর সাথে ড্রাগ অ্যাডিক্টেড। শারীরিক নির্যাতনের সাথে মানসিক নির্যাতন। তাই কাউকে কিছু না বলে সে বিয়ে করে নিল। এত কিছুর পরেও সে সুহাসকে ভালোবাসে। নায়েলের প্রতি তার আবেগ এতটা ছিল না। তবে তার আদর্শ ছিল নায়েল আর সেই সাথে ভালো লাগা। কিন্তু সুহাসকে সে ভালোবেসেছে। তার সবকিছু দিয়েই ভালোবেসেছে। বিনিময়ে পেয়েছে ধোঁকা। কার্পেট থাকার কারণে নিক্ষিপ্ত খাবারের বাটি, প্লেটের কোনো শব্দ সৃষ্টি হল না। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেই খাবার কুড়াতে থাকে রীতি। অনবরত তার চোখের কোণ হতে ঝরছে অথই জল। সিঁড়ির কাছে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে চেয়ে আছে পিউলি। কাউচে আয়েশি ভঙ্গিতে বসে আছে সুহাস। অর্হিতা নিচে নেমে আসতেই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো পিউলি। নরম গলায় বলল, মামুনি, ওই আঙ্কল রীতির আন্টির ঘরে কেন থাকে? অর্হিতা চকচকে চোখে চেয়ে বলল, কারণ ওই আঙ্কলের সাথে তোমার রীতি আন্টির বিয়ে হয়েছে তাই।
পিউলি উৎফুল্ল গলায় বলল, সত্যি? হুম। বিয়ে হলে বুঝি একসাথে থাকতে হয়? অর্হিতা ভ্যাবাচাকা খেয়ে যায়। হতভম্ব গলায় বলল, হ্যাঁ। তাহলে তুমি কেন পাপার ঘরে থাকো না? অর্হিতা চাপা হাসে। মেয়ের গালে চুমু বসিয়ে বলল, কারণ আমাদের তো ছোট্ট পিউ সোনা আছে তাই। চলো চলো, স্কুলের জন্য দেরি হচ্ছে। অর্হিতার হাত ধরে হাঁটতে থাকে পিউলি। কিন্তু তার কৌতূহলী চাহনি সুহাসের দিকে। পিউলির মনে হচ্ছে সে সুহাসকে এর আগে কোথাও দেখেছে। গাড়িতে বসায় পিউলিকে। ড্রিভারের পাশের সিটে বসল অর্হিতা। খানিক সময় পর বাড়ি থেকে বেরিয়ে আসে নায়েল। তার চোখে মুখে রাগের আবছায়া। অর্হিতা স্বামীর দিকে তাকিয়ে কপালে ভাঁজ তুলল। নায়েল ঠাস শব্দ করে গাড়ির দরজা বন্ধ করে ভেতরে বসল। গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। নায়েলের গম্ভীর স্থির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে অর্হিতা, কিছু হয়েছে নায়েল? নায়েল বিক্ষিপ্ত গলায় বলল, কাল থেকে আপনার আর শাড়ি পরার দরকার নেই। অর্হিতা মুচকি হাসল। তার স্বামী জেলাসও হয়। অর্হিতা ঘাড় ঘুরিয়ে সুদূর আকাশে তাকাল। জীবন কত অদ্ভুত সুন্দর। কে জানত তার ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে থাকা জীবন এত সুন্দর করে গুছানো হবে। কে জানত মুছড়ে যাওয়া ফুলকেও কেউ তার দামি ফুলদানিতে এনে সাজাবে। অর্হিতা মনে মনে বলে, জীবন সুন্দর, আসলেই সুন্দর। প্রয়োজন শুধু সঠিক সময় আর মানুষের, যার আগমনে জীবন তার আসল মানে খুঁজে পায়। ঘুটঘুটে আধারে ছেয়ে আছে নীলাভ্র। থালার মতো উঠেছে চাঁদ। তার উদ্ভাসিত আলোয় ধরণীতে নেমেছে জ্যোৎস্না। ছাদের বাউন্ডারি দেয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সুহাস। আকাশ পানে চেয়ে মুখভর্তি ধোয়ার কুণ্ডলি নির্গত করল মুখ থেকে। ঠোঁটের ভাঁজের সিগারেট তখন শোভা পাচ্ছে হাতের আঙুলের ভাঁজে। রঞ্জিত চোখ জোড়ায় তীব্র আক্রোশ। জ্বলন্ত সিগারেটের শেষাংশ নিচে ফেলে পা দিয়ে পিষে ধরে সুহাস। তার পেছনে এসে দাঁড়ায় সায়রা। আবেগমাখা অসহায় গলায় বলল, এসব কেন করছিস সুহাস? কেন জীবনটাকে এভাবে শেষ করে ফেলছিস? সুহাস উপহাস মিশ্রিত হাসল। দুই হাত প্যান্টের পকেটে পুরে দৃঢ় গলায় বলল, কেন এসেছ? যাও এখান থেকে। কারো কোনো উপদেশের প্রয়োজন নেই আমার। কেন এমন পাগলামি করছিস? সুহাস চেঁচিয়ে ওঠে। গড়গড় করে বলল, এত চিন্তা কেন তোমার এখন? কোথায় ছিল এই চিন্তা যখন মা বাবা জীবিত থাকতেও আমাকে এতিমখানায় কাটাতে হয়েছে? কোথায় ছিল তখন যখন 3 বেলার জায়গায় আমাকে 1 বেলা খেয়ে থাকতে হয়েছে? শীতের রাতে মায়ের উষ্ণতার জন্য কাতরাতে হয়েছে। শুধু নিজের সুখের কথা ভেবেছ তোমরা, আমার কথা ভাবনি? জন্ম দিলেই মা হওয়া যায় না। সুখের সাগরে ভাসতে টাকাওয়ালা লোককে বিয়ে করে বসলে। তোমার স্বামীও তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসলো। আর আমার জায়গা কোথায় হলো? এতিমখানায়। সায়রা ডুকরে উঠলেন। স্বামীর সাথে ডিভোর্স হলে নিজেকে গুছিয়ে নিয়েছেন তিনি। ভাবতে পারেননি তার প্রথম স্বামী তাদের একমাত্র সন্তানকে এতিমখানায় রেখে আসবেন। সায়রা শ্রান্ত গলায় বললেন, এখানে রীতির কি দোষ? মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? সুহাস বাঁকা হাসল। ক্রূর গলায় বলল, ওর সাথে প্রেম করতে বলেছ করেছি, বিয়ে করতে বলেছ করেছি। এখন আমার বউয়ের সাথে আমি কি করব তা আমার ব্যাপার। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর চিন্তা করো না, কেউ জানবে না তুমিই আমার মা। যাও এখান থেকে, যাও। সায়রা আর দাঁড়ালেন না।
নিজের প্রতি ক্ষুব্ধ তিনি। তার ভুলে তার ছেলের আজ এই অবস্থা। পড়ার টেবিলে মাথা দিয়ে বসে আছে রীতি। তার মাথায় হাত রাখে অর্হিতা। চট করেই মাথা তোলে রীতি। অর্হিতা সরস গলায় বলল, ঘুম পাচ্ছে? রীতি ক্লান্ত হাসে। মিহি গলায় বলল, উহু, ভালো লাগছে না। সামনে পরীক্ষা, চিন্তা হচ্ছে খুব। অর্হিতা সাহস জুগিয়ে বলল, এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। একটা কথা বলবো? বলো। নায়েলের সাথে কথা বলো। তিনি আসলে তোমাকে নিয়ে অনেক চিন্তিত। রীতি মাথা নিচু করে। চোখে টলটল করে তার জলকণা। অপরাধী গলায় বলল, নায়েল আমাকে ক্ষমা করবে? অর্হিতা সহাস্য অধরে বলল, কেন করবে না? কাউকে ভালোবাসা অপরাধ নয় রীতি। কিন্তু বিয়ে শুধু দুটো মানুষের একসাথে থাকা নয়। তাদের বিশ্বাস, ভরসা, একে অন্যের উপর আস্থার প্রয়োজন। আর দুটো পরিবারের মিলবন্ধন বিয়ে। মানলাম সুহাসের কেউ নেই, কিন্তু তোমার তো আছে। আর বিয়ে নিয়ে প্রতিটি মেয়ের একটা স্বপ্ন থাকে, অভিলাষ থাকে। তুমি ইচ্ছে করলেই তোমার সেই ইচ্ছে পূরণ করতে পারতে। নায়েল তোমাকে নিহিতার মতোই ভালোবাসে। ভাবো তো, যে মানুষটা নেই তাকেও প্রতি মুহূর্তে মনে করে নায়েল, সেখানে তোমাকে কতটা ভালোবাসে সে। আই এম সরি অর্হিতা। থাক, আর দুঃখ পেতে হবে না। নায়েলের সাথে কথা বলো, তারও ভালো লাগবে। হুম। অর্হিতা পরিবেশে চটপটে ভাব আনতে বলল, চা না কফি? রীতির সমস্ত কষ্ট এক নিমিষে কর্পূরের মতো উবে গেল। হাসি হাসি মুখে বলল, তুমি বসো, আমি নিয়ে আসি। অর্হিতা জোরালো গলায় আপত্তি করে বলল, নো ওয়ে, তুমি বসো, আমি নিয়ে আসছি। অর্হিতা মনে সন্দেহ রেখে ফের বলল, তোমার হাজবেন্ড কোথায়? আমাকেই খুঁজছেন, ভাবিজান? সুহাসের আকস্মাৎ পুরুষালী কণ্ঠে অপ্রতিভ হয় অর্হিতা। দ্রুত বেরিয়ে আসে সেখান থেকে। কফি নিয়ে যখন পুনরায় রীতির কক্ষের সামনে এসেছে তখন দরজা বন্ধ। কয়েকবার নক করেও কোনো সাড়া পেল না অর্হিতা। সায়রা এসে দাঁড়ালেন। প্রশ্নাত্মক গলায় বললেন, সুহাস ভেতরে আছে? হ্যাঁ। তাহলে ওদের আর তোমাকে ডিস্টার্ব করতে হবে না। অর্হিতা ভ্রু কুঞ্চন করে। সে ডিস্টার্ব করতে যাবে কেন? কফির ট্রেটা সায়রা হাতে ধরিয়ে দিয়ে বলল, তাহলে এই কফি আপনি আর বাবা খেয়ে নিন। সায়রা অপ্রস্তুত চোখে তাকাল। স্থির হয়ে শুয়ে আছে রীতি। তার চোখের কোণে জল। আধারের খেল চলছে। ঘুমন্ত সুহাস রীতির কোমল শরীরটা কাছে টেনে নেয়। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে তার গলায় মুখ গুজে। সুহাসের মোলায়েম স্পর্শে একটু আগের দেওয়া সব কষ্টই যেন বাতাসে মিলিয়ে গেল রীতির। সুহাসের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আশার আলো দেখল সে। সুহাস একদিন ঠিক বুঝতে পারবে, সে হৃতিকে সত্যিই ভালোবাসে। শুধু শরীর দিয়ে নয়, হৃদয় দিয়েও। জরুরি ফাইল খুঁজছে নায়েল। তার পাশেই দাঁড়িয়ে আছে অর্হিতা। অর্হিতার সতেজ দৃষ্টি রহস্য করে বলল, আজ আমি আপনার ঘরে থাকতে পারি? নায়েল ফাইলের দিকে চোখ রেখে মৃদু গলায় বলল, মেয়ের মার আজ এত মেহেরবান? অর্হিতা কণ্ঠে মিষ্টতা রেখে ফিচেল হেসে বলল, কেন? মেয়ের বাবা কি আজ অনেক বেশি ব্যস্ত? না, তবে আমিষ খাওয়ার মুড নেই আজ। অর্হিতা গাল ফোলায়। কপট অভিমান দেখিয়ে সামনে এগিয়ে যেতেই নায়েল হাত টেনে ধরে বলল, এই, কোথায় যাচ্ছেন? নিরামিষ আনতে, ছাড়ুন।
নায়েল পেছনে থেকে অর্হিতার কোমর জড়িয়ে ধরে। তার কাঁধে চিবুক রেখে মোলায়েম গলায় বলল, আজ হঠাৎ মেঘ না চাইতেন আকাশ ফুঁড়ে বৃষ্টি। আকস্মাৎ বর্ষণে ডুবে যাব আমি। শয়লাভ হৃৎপ্রকোষ্ঠে উত্তাল ঢেউ। ক্লান্ত নাবিকের ঠায় কোথায়? অর্হিতা লাজুক হাসে। তার চুলে ঘ্রাণেন্দ্রিয় ডোবায় নায়েল। কাঁধে নাক ঘষে কানের কাছে ফিসফিসিয়ে বলল, পিউ ঘুমিয়েছে, ও বাবার ঘরে। অর্হিতাকে চট করে নিজের দিকে ফেরায় নায়েল। তার অবিন্যস্ত চুল কানের পেছনে গুজে দিয়ে বলল, তাই বুঝি এত মেহেরবানি? অর্হিতা চোখের কোণ ক্ষীণ করে বলল, এত ঢং করতে হবে না, যেতে দিন। চকিতে অর্হিতাকে নিজের বুকে জড়িয়ে নেয় নায়েল। হট করেই বলল, ধন্যবাদ। অর্হিতা নায়েলে বুকে মাথা গুজে রেখেছে। ছোট্ট শ্বাসের সাথে আলতো গলায় বলল, কেন? আমার পিউর মা হয়ে ওঠার জন্য। অর্হিতা এবার নিজের হাত কাজে লাগায়। সম্মোহিনীর মতো আঁকড়ে ধরে নায়েলকে। নায়েল ধীর গলায় ফের বলল, ধন্যবাদ। কেন? আমার পরিবারকে ভালোবাসার জন্য। তারপর, ধন্যবাদ। কেন? এই গিরগিটিকে স্বামী হিসেবে মেনে নেওয়ার জন্য। অর্হিতা লজ্জায় মিশে যায় নায়েলের বক্ষস্থলে। দুর্বল হাতে এক চাপড় বসায় নায়েলের বুকে। নায়েল তার দুই বাহু দিয়ে নিচ্ছিদ্রভাবে জড়িয়ে নিল অর্হিতাকে। মামুনি জানো ওই আঙ্কল না পচা জিনিস খায়। ছি গন্ধ। ধোয়া, ধোয়া। অর্হিতা ভাবুক নয়নে তাকায়। তার বুঝতে বাকি নেই পিউলি কিসের কথা বলছে। আজকাল রীতির ঘরে গেলে সিগারেটের উৎকট গন্ধ লাগে। পিউলি নিশ্চয়ই সুহাসকে সিগারেট খেতে দেখেছে। জানো মামুনি, তমাল ভাইয়াও খায়। কি পচা! এসব বলে না। থাক, আর তুমি পাপাকে বলিও না আঙ্কলের কথা। ঠিক আছে? ওকে মামুনি। পিউলিকে কোলে তুলে নেয় অর্হিতা। নিচে এসে ডাইনিং চেয়ারে বসায়। তুমি বসো, মামুনি দুধ নিয়ে আসি। হুম, হুম। অর্হিতা রান্নাঘরে গেলে পিউলি ডাইনিং চেয়ারে চিবুক লাগিয়ে বসে থাকে। সুহাসকে দেখে সরব হয় পিউলি। চিবুক উঠিয়ে গোল গোল চোখে চেয়ে থাকে। সুহাস একটা চেয়ার টান দিয়ে পিউলির পাশেই বসে। সকালে খাওয়া হয়নি তার। নায়েলকে দেখলেই মাথার শিরা কম্পিত হয় সুহাসের। তাই তাকে এড়িয়ে চলার যথাসাধ্য চেষ্টা করে সুহাস। পিউলি আধো আধো গলায় বলল, তুমি রীতি আন্টিকে বিয়ে করেছ? ছোট্ট করে হাসে সুহাস। মাথাটা ঝাঁকিয়ে অস্পষ্ট আওয়াজ করে বলল, হু। তোমার নাম কি? সুহাস। আর তোমার? আমি পিউলি। তুমি দুধ খাবে? সুহাস গালভর্তি হেসে বলল, না। পিউলির মুখটা চুপসে যায়। দুঃখী দুঃখী গলায় বলল, কেন? সুহাস হেসে হেসে বলল, আমি তো আর তোমার মতো বাবু নই। দুধ খেলে সত্যি হয়। মামুনি বলেছে। পিউলির কথায় প্রসন্ন হাসে সুহাস। মেয়েটা কি মিষ্টি। তুমি ক্রিকেট খেলতে পারো? হুম। ইয়ে। তুমি দাঁড়াও, আমি আসছি। পিউলি চেয়ার থেকে নেমে তার ছোট্ট ছোট্ট পায়ে এলোমেলো দৌড়াতে থাকে। টেবিলে রাখা বাদামের বাটি থেকে দুটো বাদাম মুখে পুরে নেয় সুহাস। অর্হিতা রান্নাঘর থেকে বেরিয়ে এসে সন্ধানী গলায় বলল, পিউ কোথায়? মুহূর্তেই সিঁড়ির দিক থেকে ঠকঠক আওয়াজ আসছে। ছোট্ট পিউলির ক্রিকেট ব্যাট দ্বন্দ্ব লাগিয়েছে সিঁড়ির সাথে। সুহাসের কাছে এসে দাঁড়ায় পিউলি। চোখ ভরা আশা নিয়ে বলল, বল নাও। সুহাস টেনিস বলটা হাতে নেয়। পিউলি সুহাসের আঙুল আঁকড়ে ধরে।
টুকটুক করে বলল, চলো চলো আঙ্কল, আমরা খেলব। অর্হিতা বাধা দিয়ে বলল, পিউ দুধটা খেয়ে যাও সোনা। না, খাবো না এখন, আমি খেলব। চলো আঙ্কল। সুহাস মৃদুহাস্য অধরে বলল, চলো। সুহাসকে টেনে টেনে ব্যাকইয়ার্ডে নিয়ে যায় পিউলি। গাছগাছালির মায়ার ঘেরা শান্ত পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, পত্রপল্লবে নিবিড় ছায়ায় রোদ্দুর ঝলসানো তাপ নেই বললেই চলে। পিউলির খুশি তার চোখে মুখে উপচে পড়ছে। অতি সাবধানে বল ছুড়ে দেয় সুহাস, পাছে পিউলির লেগে না যায়। আকস্মাৎ ব্যাট হাতে দৌড়াতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে পিউলি। মাখনের শরীরে আঘাত লেগেছে, থামায় কার সাধ্যি। একটুখানি ব্যথাতেই পুরো বাড়ির আঙিনা কাঁপিয়ে ফেলল পিউলি। অর্হিতা উদ্ভ্রান্তের মতো ছুটে আসে। তার কান মিথ্যে শুনেনি, অস্পষ্ট আওয়াজ শুনে দৌড়ে আসে সে। পিউলি তখন সুহাসের ক্রোড়ে। কি হয়েছে? তেমন কিছু নয়, খেলতে গিয়ে পড়ে গেছে, এই জন্যই আমি বারণ করেছি। বাচ্চা মানুষ, খেলতে গিয়ে একটু পড়বেই, এত চিন্তার কিছু নেই ভাবিজান। দিন ওকে আমার কাছে, একটা বাচ্চাকে সামলানোর ক্ষমতা আছে আমার। চলুন। পিউলি সমান্তালে কেঁদেই যাচ্ছে। ক্রন্দনরত গলায় তার একটাই আবদার, পাপাকে ডাকো, পাপাকে ডাকো। প্রথমে বাদ সাধলেও পরে নাইলকে কল করে অর্হিতা। কারো কথায় কান্না থামছে না পিউলির, যতক্ষণ না নাইল এসে পিউলিকে বুকে জড়িয়ে নিয়েছে। বাবার কোলে শান্ত হয়ে লেপ্টে আছে পিউলি। কাঁদতে কাঁদতে ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে, চোখ ফুলে টমেটো। ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ আগেই। নাইল নম্র স্বরে বলল, আপনার খেয়াল রাখা উচিত ছিল অর্হিতা। অর্হিতা ফ্যাকাশে গলায় বলল, আসলে আমি। ভাবিজানের কোনো দোষ নেই বড় ভাই, আর বাচ্চা মানুষ, একটু আকটু পড়বেই, না হলে বুঝবে কি করে ব্যথায় যন্ত্রণা কত হয়। শেষের লাইটা কেমন অদ্ভুত শোনালো অর্হিতার কাছে, তাতে রোষ ছিল। নাইল তির্যক গলায় বলল, কি বলতে চাও তুমি? তেমন কিছু না, খেলতে গিয়ে পড়েছে, মলম লাগিয়ে দিন ঠিক হয়ে যাবে। এইটা নিয়ে এত বাড়াবাড়ি করার প্রয়োজন নেই, জাস্ট শাট আপ। দায়িত্ব নিলে তা পালন করতে হয়। ও তোমার সাথে খেলতে গেছে, সেক্ষেত্রে তোমার ওর খেয়াল রাখা উচিত ছিল। নাইলের জোর গলায় নড়ে ওঠে পিউলি। সুহাস ঝরা হাসে, রসালো গলায় বলল, বড় ভাই, ব্যাটসম্যান ব্যাট নিয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেছে, সেখানে বোলার কি করতে পারে বলুন? সেইটা তো বোলারের জন্য সুযোগ। দাঁত কিরমির করে নাইল। অগত্যা সে চুপ করে রইল। স্বগতোক্তি মনে মনে বিড়বিড় করে সুহাস, নিজের সন্তান না হওয়া সত্ত্বেও একটুখানিতে এত কষ্ট লাগছে তোর। আর তোর কারণে যে আমি আমার সন্তানকে হারিয়েছি তার হিসেব কে দেবে? তোকে যদি আমি পাগলা কুকুরের মতো দৌড় না করিয়েছি, তো আমিও সুহাস নই মনে রাখিস। মুখ নিঃসৃত ধোঁয়ায় অবগাহন, গোসল, সিক্ত করছে সুহাস। বিছানায় আরাম করে বসে সিগারেট টেনে যাচ্ছে। পড়ার টেবিলে বসে আছে রীতি। সিগারেটের গন্ধে পোড়ায় মন বসাতে পারছে না, গা গুলিয়ে উঠছে তার। তবুও বইয়ের দিকে তাকিয়ে ঠায় বসে আছে। সুহাস কোমল গলায় ডেকে উঠে, রীতি, তোমার পরীক্ষা কবে? রীতি সহজ গলায় প্রত্যুক্তি করে, আগামী মাসে। এদিকে এসো। সুহাসের সামনে এসে বসে রীতি। তার মুখভর্তি ধোয়ার পাক ছুড়ে দেয় রীতির স্বচ্ছ মুখে। কেশে ওঠে রীতি।
অনুরক্তির সুরে বলল, এসব কেন খাও তুমি? সুহাস লম্বা টান মারে সিগারেটের ফিল্টারে। শূন্যে ধোঁয়া ছুঁড়ে বলল, পৃথিবী ভুলতে। হৃতির করুণ দৃষ্টি। সিগারেটের বাকি অংশ অ্যাশট্রেতে রেখে হৃতির হাত নিজের হাতে নেয় সুহাস। হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে বলল, নাইল পিউলির বায়োলজিক্যাল ফাদার নয় তাই না? রীতি নির্বিকার গলায় বলল, হুম। পিউলির বাবা কোথায় জানো? না, আমি কখনো তাকে দেখিনি। সুহাস রহস্য হাসে। রীতি সংকীর্ণ গলায় বলল, তুমি এমন কেন করছো সুহাস? এসব নেশা কেন ছেড়ে দিচ্ছ না? তোর কথায় ছেড়ে দেব? কে তুই আমার? যা এখান থেকে। টলটল করে ওঠে রীতির চোখ। রীতি ভেজা গলায় প্রশ্ন করে, কেন এমন করছো তুমি? কি করেছি আমি? সুহাস তেড়ে যায়। ক্ষুব্ধ গলায় বলল, কি করিস না তোরা? তোরা মেয়েরা সব পারিস। টাকার জন্য নিজের সন্তানকে ফেলে আসতে পারিস, টাকার জন্য নিজের অনাগত সন্তানকে মেরে ফেলতে পারিস, টাকার জন্য ভালোবাসার মানুষকে রাস্তায় ফেলে আসতে পারিস। টাকাই সব, তোদের কাছে সব। মানি ইজ লাইফ, মানি ইজ লাভ। এখন আমার কাছেও তা। কেউ যদি আমাকে 10 লাখ টাকা দিয়ে বলে তোকে দিয়ে দিতে, আমি দিয়ে দেব। টাকা চাই আমার। ঝমঝম করে কেঁদে ফেলে রীতি। সন্তপনে সুহাসের হাত তার নিজের বক্ষস্থলে চেপে ধরে বলল, তোমার হৃৎপিণ্ডে হাত রেখে বলো, তুমি পারবে টাকার জন্য আমাকে অন্য কারো কাছে দিয়ে দিতে? সহ্য করতে পারবে তোমার সামনে অন্য কেউ আমাকে বুকে জড়িয়ে ধরলে? ভাবতে পারবে তোমার জায়গায় অন্য কেউ আমাকে ভালোবেসে আদর করছে? সুহাসের মেজাজ চওড়া হয়। খটমটিয়ে উঠে বলল, একদম ন্যাকামি করবি না আমার সামনে। যা এখান থেকে। যা আমার চোখের সামনে থেকে। রীতির চোখের শ্রাবণে প্লাবিত হচ্ছে তার কপল, গাল। সে জানে সুহাস তাকে ভালোবাসে। একদিন কলেজের সামনে একটা ছেলে হৃতিকে টিজ করেছিল বলে ছেলেটিকে ইচ্ছেমতো রাস্তায় ফেলে পিটিয়েছিল সুহাস। কলেজের প্রায় ডজনখানেক শিক্ষার্থীর সামনে তাকে প্রপোজ করেছে। কিন্তু সেই মানুষটাই হঠাৎ বদলে গেল। কেন? তার উত্তর রীতি জানে না। ছোট ছোট চোখের পক্ষছায়া, চোখের পল্লব মেলে তাকিয়ে আছে পিউলি। নিমগ্ন দৃষ্টি তার। তন্দ্রায় বিভোর সুহাস। বিছানার সাথে বুক চেপে রেখেছে। পিউলি তার ছোট ছোট বাহুর নরম স্পর্শ আঁকে সুহাসের অনাবৃত প্রশস্ত পিঠে। নড়বড়ে ঘুমের মধ্যে মৃদু কুঞ্চন ওঠে সুহাসের পুরু ভ্রুজগোলে। অতি কষ্টে চোখের পল্লব মেলে ধরে সে। পাশ ফিরে চাইল। পিউলির ইঁদুর দাঁতে প্রাণবন্ত হাসি। শ্রান্ত মুখে তাকায় সুহাস। চোখ ভর্তি ক্লান্ত হাসি। নম্র সুরে বলল, তুমি এখানে? পিউলি হি হি করে হাসে। খুশি খুশি গলায় বলল, তুমি এই পচা জিনিস কেন খাও আঙ্কল? বিছানার পাশে ছোট্ট টেবিলটার উপর সিগারেটের ছাইয়ের ছড়াছড়ি। কার্পেটের উপর ফিল্টার। সুহাস স্মিত হাসে। তার আর্স্ট শরীরকে সচল করে বাহাতটা পিউলির গালে স্পর্শ করে বলল, তুমি এখানে আর এসো না পিউ। কেন? এই যে আঙ্কল পচা জিনিস খাই। তুমি আর খেও না। হেয়ালি হাসে সুহাস। তার উদ্দেশ্যহীন জীবন চলছেই নিকোটিনের ধোঁয়ায়। কলকলিয়ে হেসে ওঠে পিউলি। আকস্মাৎ সেই হাসিতে ভ্রু নাচায় সুহাস। চোখ পিটপিট করে বলল, হাসছ কেন পিউ? পিউলি মুখে হাত দেয়। তার চিকন দাঁতের হাসিতে প্রফুল্ল হয় সুহাসের অন্তঃকরণ, মন। সুহাস চোখের চাহনি দৃঢ় করে।
পিউলি সন্দিহান গলায় বলল, তুমি খালি গায়ে ঘুমাও কেন? তোমার জামা নেই? অধর জোড়া মুদিত অবস্থায় চওড়া করে সুহাস বলল, আমার গরম লাগে। ওই যে ফ্যান চলছে। সুহাস সিলিং ফ্যানের দিকে তাকায়। গাঢ় গলায় বলল, তবুও গরম লাগে। পিউলি একগাল হেসে বলল, তাহলে পাপাকে বলবো তোমার ঘরে এসি লাগিয়ে দিতে। তারপর ঠান্ডা ঠান্ডা মুক্ত হাসে সুহাস। পিউলির চোখের তারায় প্রাণাবেগ। সুহাস বিমোহিত হয়। তুমি এসি চিনো? হুম, পাপার ঘরে আছে। ঠান্ডা ঠান্ডা। তোমার ঘরে নেই? না, আমি বড় হলে আমার ঘরে দেবে। তুমি আমার ঘরে যাওনি কেন? চলো চলো, যাবে আমার ঘরে। পিউলি সাইতো সুহাসের হাত ধরে টানতে থাকে। সুহাস আপত্তি করে বলল, এখন না পিউ, পড়ে যাব। পিউলিকে চুমু খাওয়ার জন্য মুখ বাড়ায় সুহাস। পিউলি সরে আসে। চট করে বলল, না না, তুমি ব্রাশ করনি। যাও ব্রাশ করে আসো। সুহাস দিলখোলা হাসে। দুই হাতের ভর দিয়ে ওঠে বসে ওয়াশরুমে যায়। রীতি এসে সুহাসকে খুঁজতে থাকে। পেল না সে। টিমটিম চোখে চেয়ে আছে পিউলি। তাকে জিজ্ঞেস করতেই রীতি অবগত হয় সুহাসের ব্যাপারে। বিদ্যুৎ বেগে এক বুদ্ধি খেলে গেল রীতির মস্তিষ্কের স্নায়ুতে। সে পিউলিকে কানে কানে কিছু একটা বলতেই উৎফুল্ল হয় পিউলি। সুহাস ওয়াশরুম থেকে বের হয়ে দেখে পিউলি এখনো দাঁড়িয়ে আছে। সুহাসের পায়ের কাছে এসে দাঁড়ায় পিউলি। একটা আঙুল দিয়ে সুহাসের পায়ে বেল বাজানোর মতো করে নক করে। সুহাস হাতের তোয়ালেটা রেখে নিচু হয়ে বসে পিউলির দুই হাতের বাজু ধরে স্থবির দৃষ্টিতে চেয়ে রইল। চকিতে নিজের অনাগত সন্তানকে দেখতে পেল সুহাস, যাকে সে আর কোনোদিনও দেখতে পাবে না। ছলছল করে ওঠে সুহাসের চোখ। পিউলি আদুরে গলায় বলল, আঙ্কল খাবে না? চলো। নিজের ধাতস্থ করে সুহাস। অধর বিস্তৃত করে বলল, না পিউ, তুমি যাও। না, সকালে খেতে হয়। পিউলি বাধা মানল না। অবাধ্য শিশুকে যেমন মাজর করে ঠিক তেমনটাই করল পিউলি। পিউ কোথায়? নায়েলের করা প্রশ্নে রীতি রয় শয় প্রত্যুত্তর করে, ও আমার ঘরে। তুমি এখানে তো পিউ তোমার ঘরে কেন? সুহাস আছে। চোয়াল শক্ত করে নায়েল। দাঁতে দাঁত নিষ্পেষণ করতেই পিউলি গলার আওয়াজ ভেসে আসে, এসো আঙ্কল এসো। নায়েলের বিক্ষুব্ধ দৃষ্টি। সুহাস তরল চোখে চাইল সবার দিকে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সায়রা। ছেলেটাকে আজ নিজ চোখে খেতে দেখতে পাবে সে। রীতি আন্টি ওঠো, এখানে আঙ্কল বসবে। রীতিকে উঠিয়ে সেখানে সুহাসের বসার ব্যবস্থা করে পিউলি। একপাশে নাইল আরেক পাশে সুহাস বসেছে পিউলির। রীতির দৃষ্টিতে চঞ্চলতা। দুই পা দোলাতে থাকে পিউলি। উচ্ছ্বসিত সে। সুহাসের সরল কাঠখোট্টা চাহনি। পিউলি আবদার করে, মামুনি, আঙ্কলকে খেতে দাও। অর্হিতা হেসে বলল, দিচ্ছি পিউ, তুমি তোমার ব্রেড খাও। না, আগে আঙ্কলকে দাও। অর্হিতা গরম দুধ নিয়ে পিউলির পাশে এসে দাঁড়ায়। টেবিলে রাখতে যাবে তৎক্ষণাৎ পিউলি সামনের দিকে হাত বাড়াতেই গরম দুধের গ্লাসে ধাক্কা লেগে অর্হিতার হাত থেকে গ্লাস পড়ে যায় টেবিলে।
গলগলিয়ে দুধের গ্লাস খালি হল। তা টেবিল ক্লথ বেয়ে পড়ল নিচে, যেখানে ছিল পিউলির পা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পিউলির চেয়ারকে হাত দিয়ে ধাক্কা মারে সুহাস। তাতে পিউলির চেয়ার খানিকটা পিছিয়ে যায় আর গরম দুধের বেশিরভাগ অংশ পড়ে সুহাসের হাতে। হঠাৎ ঘটা এই ঘটনায় চকিত সবাই। লাফিয়ে ওঠে সকলে। সায়রা দ্রুত এসে সুহাসের হাত চেপে ধরে। সকলের উৎসুক দৃষ্টি। তুই ঠিক আছিস? জ্বলছে তোর হাত? দেখি কোথায় লেগেছে। সুহাস সকলের দিকে চোখ বোলাল। রসিত গলায় বলল, হাতটা ছাড়ুন, ছাড়ুন বলছি। পিউলি ঝমঝমিয়ে কেঁদে ফেলে। তাকে কোলে নিয়ে নেয় নায়েল। ভয় পেয়েছে মেয়েটা। বুকের ভেতরের হৃৎপিণ্ড লাফিয়ে যাচ্ছে। সুহাস গজগজ করে চলে যায় সেখান থেকে। খাওয়া হলো না তার। দেখা হলো না এক পিপাসার্ত মায়ের নিজের ছেলের খাওয়ার দৃশ্য। ঘরময় পায়চারি করছে নায়েল। তার তাপিত মস্তিষ্কের কোনায় কোনায় অচ্ছুত, ছোঁয়া যায় না এমন ত্রাসেরা আলোড়ন শুরু করেছে। যে কে ধরেছে তাকে এক কল্পনাতীত দুর্নিবার প্রলয়ে। সুহাস আশেপাশে থাকলেই কেন পিউলির সাথে দুর্ঘটনা ঘটে? নায়েলের মনে হচ্ছে সে অদৃশ্য ঘাতক হয়তো পিউলির আশেপাশেই আছে। চর্মচক্ষুতে তা দৃশ্যত নয়। বুকে কম্পন হয় নায়েলের। বোনের শেষ চিহ্নকে সে কোনোভাবেই আঘাতপ্রাপ্ত হতে দেবে না। অর্হিতা দাঁড়িয়ে আছে বহু সময়। নিজের মাত্রাতিরিক্ত চিন্তায় বিভোর নায়েলের দৃষ্টিগোচর হল না সে। অর্হিতা ধীর গলায় ডেকে উঠে, নায়েল। চকিত ধান ছুটে নায়েলের সামনে চোখ তুলে তাকায় সে। অর্হিতাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বলল, পিউ কোথায়? অর্হিতা সহজ গলায় বলল, ও রীতির ঘরে। রীতির ঘরে কেন? জেদ ধরেছে সুহাসের কাছে যাবে। ও বললেই যেতে দিতে হবে? নায়েল ক্রোধে আচ্ছন্ন হয়ে দমদম করে পা ফেলে নিচে আসে। অর্হিতা কিছু বলার সুযোগ পেল না। বিছানায় আসন পেতে বসে আছে সুহাস। তার উরুর উপর বসে আছে পিউলি। গরম দুধ পোড়ায় সুহাসের রোমশ হাত লালচে বর্ণ ধারণ করেছে। কুটকুট করে জ্বালা হচ্ছে হাতে। রীতি বার্নল লাগিয়ে দিয়েছে। ফ্যানের নিচে হাত দিয়ে রেখেছে সুহাস। ছোট্ট লাল ঠোঁট দুটো বলয় করে সুহাসের হাতে মাতৃস্নেহের সাথে ফু দিচ্ছে পিউলি। ব্যথা করছে আঙ্কল? সুহাস ঘাড় বাঁকিয়ে পিউলির নরম তুলতুলে গালে চুমু বসায়। আলতো গলায় বলল, না। তুমি কেঁদো না। ভালো হয়ে যাবে। জানি। সময়ের সাথে ক্ষত শুকিয়ে যায়, শুধু স্মৃতির পাতায় রয়ে যায় তার যন্ত্রণা। রীতি ফ্যাকাশে দৃষ্টিতে তাকিয়ে সুহাসের কথার অর্থদারের চেষ্টা করল, কিন্তু পারল না। নায়েল তটস্থ হয়ে রীতির কক্ষে ঢোকে। পিউলি চট করে ওঠে দাঁড়ায়। গলা চড়িয়ে বলল, পাপা। নায়েল অস্থির হয়ে মেয়েকে কোলে নিয়ে নেয়। ঘরের দিকে ভালো করে তাকিয়ে সুশ্রী আনন্দ গম্ভীর করে। কাষ্ঠ গলায় বলল, ঘরের একই অবস্থা রীতি? বাসায় একটা বাচ্চা আছে, সেইটা নিশ্চয়ই তুমি জানো? সুহাস গুড় হাসে। খেয়ালিপনায় বলল, বড় ভাই, আপনার মেয়েকে আমি এখানে আসতে বলিনি। আর ঘরটা যেহেতু রীতির, ওকে ওর মতো থাকতে দিন। ঘরটা রীতির হলেও বাড়িটা আমার। সুহাস চাপা হাসে। শ্লেষাত্মক গলায় বলল, ব্যাগ গুছা রীতি। তোর বড় লোক নায়েল ভাইউফ। সরি। ভাই তো ডাকিস না। কে জানে কি সম্পর্ক তোদের। চল, তোকে নিয়ে না হয় হোটেলেই থাকব।
নায়েলের থিতিয়ে থাকা রাগ তরতর করে ছড়িয়ে পড়ল পুরো দেহপিঞ্জরে। রাগ গলার মধ্যে চেপে রেখে বলল, পিউ, মামুনির কাছে যাও। পিউলিকে কোল থেকে নামাতেই সে ছুট লাগায়। নায়েল ধীর পায়ে এগিয়ে আসে সুহাসের কাছে। সুহাস বিছানা থেকে নেমে দাঁড়ায়। কি বললে তুমি ওকে? সুহাস বাঁকা হেসে বলল, চাইনিজ ভাষায় তো বলিনি, বাংলায় বলেছি। বুঝতে পারেননি বড় ভাই? আরেকবার বলবো? ওকে তুই কেন বললে? আমার বউ, আমার যা ইচ্ছে বলবো, তাতে কার বাড়া ভাতে পানি ঢাললাম? নায়েল ফুঁসে উঠে বলল, মানে কি এসবের? বউ হয় তোমার, কাজের লোক নয়। আর এই বাড়িতে কাজের লোকদেরও তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়। সুহাস ক্ষুব্ধ চোখে তাকিয়ে কটাক্ষ গলায় বলল, টাকার যারাই মানুষ বেচাকেনা করে তাদের মুখে এই কথা মানায় না বড় ভাই। নিজের চরকায় তেল দিন, আমারটা আমি বুঝব। ভাবিজানকে তো টাকা দিয়েই কিনে এনেছেন, টাকায় কি না করে? নায়েল রাগে বিহবল হয়ে এক চর বসায় সুহাসের গালে। সুহাস বিক্ষুব্ধ হয়ে নায়েলের কলার চেপে ধরে। ঘটনার আকস্মিকতায় পাথর বনে যায় রীতি। একে অপরকে শাসানোর এক পর্যায়ে সায়রা এসে ধাক্কা লাগায় নায়েলকে। দেয়ালে ছিটকে পড়ে নায়েল। নিজের জ্বালাপোড়া হাতের দিকে একদৃষ্টে চেয়ে আছে সুহাস। একটু আগে ঘটা ঘটনায় তার কোনো ভাবান্তর হল না। রীতির চোখে জোয়ার এসেছে। থরথরে গলায় বলল, তুমি নায়েলের গায়ে হাত দিলে কেন? শার্টের কলারটা ভাঁজ করল সুহাস। হাতাটা ফোল্ড করে অনায়তন গলায় বলল, তোর খারাপ লাগছে? নাগরের গায়ে হাত দিয়েছি তাই? রীতি খটমটিয়ে উঠে বলল, এসব কি বলছো তুমি? আমি ভাবতেও পারছি না তোমার চিন্তাধারা এত জঘন্য। বাঁকা হাসল সুহাস। কোনো প্রতিক্রিয়া করল না। রীতি ফের চেঁচিয়ে উঠে, নায়েল ঠিকই করেছে। তোমাকে আসলেই এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ওর খেয়ে ওর বাড়িতে থেকে আবার ওর মুখে মুখে তর্ক করো। তোমার চেয়ে তো এই বাড়ির কুকুরও ভালো আছে। রীতি, ঠিকই বলছি। কেন বিয়ে করেছ তুমি আমায়? যখন নিজে ইনকাম করে বউকে খাওয়াতেই পারবে না তখন বিয়ে কেন করেছ? আমি তোকে বিয়ে করেছি? তুই কেন পায়ে পড়লি বিয়ের জন্য আমার? তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলে তুমি? অট্টহাসিতে ফেটে পড়ে সুহাস। তির্যক গলায় বলল, জীবন নষ্ট? হা, তোদের আবার জীবন? তোরা মেয়েরা পারিস শুধু ছিনিয়ে নিতে। জীবনের মানে তোরা কি বুঝিস? তোরা চিনিসই শুধু টাকা। টাকার জন্য ভালোবাসাকে পায়ে পিষে ধরিস। এতই যখন মেয়েদের ঘৃণা করো তাহলে আমাকে কেন বিয়ে করলে? শুধু নিজের চাহিদা পূরণের জন্য। তাহলে ব্রথেলে যেতে, রোজ নতুন শরীরের স্বাদ পেতে। আমাকে জীবনটা কেন এভাবে ধ্বংস করলে? সুহাস স্থির থাকতে পারল না। চোখ মুখ বিকৃত করে এক চর বসায় রীতির গালে। সায়রার বক্ষস্থলে ঠাঁই হয় তার। সায়রা গর্জে উঠে বলল, কোনো সাহসে তুই ওর গায়ে হাত দিয়েছিস? সুহাস গাঢ় গলায় বলল, সাহসের কিছু নেই খাওয়ালামনি, আপনি আসতে পারেন। সায়রার বুকটা ফেটে যাচ্ছে। তার ছেলে তাকে খালামনি বলে ডাকছে। ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। ছেলের মুখে মা ডাক কি এই জনমে শোনা হবে না তার। ধাক্কা লাগায় ছিটকে পড়ে নায়েল। তার হাত গিয়ে পড়ে একটা ফুলদানির উপর। ছোট্ট পাতলা কাচের হওয়ায় নায়েলের হাতের চাপ সহ্য করতে পারেনি। ভেঙে গিয়ে তা নায়েলের হাতেই ঢুকে পড়ে। নিকটস্থ হাসপাতালে গিয়ে টিটেনাস নিয়ে ব্যান্ডেজ করে আসে।
স্বামীর পাশেই মুখটা পাংশুবর্ণ করে বসে আছে অর্হিতা। নাইল মন আর মস্তিষ্কের দোলাচলে বিধ্বস্ত। অর্হিতা সূক্ষ্ম গলায় বলল, আপনি কেন ওর গায়ে হাত তুলতে গেলেন? ও এ বাড়ির জামাই নাইল। এভাবে গায়ে হাত তোলা কি ঠিক? নাইল খলবলিয়ে উঠে বলল, ও কি বলেছে আপনি শুনেছেন? যাই বলুক, এভাবে ওর গায়ে হাত তোলা উচিত হয়নি আপনার। নাইল ক্ষিপ্ত। রাগে তার ব্যথা অনুভূত হচ্ছে না। মনে হচ্ছে আগুনের শিখা নির্গত হচ্ছে তার চোখ থেকে। নাইল ক্ষোভিত গলায় বলে উঠে, আই ডোন্ট বিলিভ দিস। রীতি এমন একটা ছেলেকে বিয়ে করল কি করে? শুধু রীতির জন্য, না হলে ওকে আমি প্রথম দিনই এ বাড়ি থেকে বের করে দিতাম। নাইলের চোখ টলটলে। অগ্নিশর্মা দুই আঁখি রঞ্জিত। অর্হিতা নাইলের দুই হাত নিজের মুঠোয় নিয়ে তাতে আলতো চুমু খেয়ে বলল, শান্ত হন নাইল। আপনি শুধু আপনার দিকটাই ভাবছেন। একবার ওর জায়গা থেকে ভাবুন। একটা পরিবার একটা শিশুর জন্য কত বড় শক্তি তা ওকে দেখলেই বোঝা যায়। পিউকে তো আপনি সব দিয়েছেন, তবুও মায়ের স্নেহের অভাব আপনি পূরণ করতে পারেননি। আপনার মা না থাকার পরেও সায়রা খালামনিকে পেয়েছেন, উচ্চ শিক্ষা পেয়েছেন, বাবার স্নেহের সাথে তার ছায়া পেয়েছেন। রাত হলে বাবার ভালোবাসার উষ্ণতা পেয়েছেন। আমি আর ভাইয়া বাবা মাকে হারালেও থাকার জায়গা পেয়েছি, দিন হলে কারো সাথে দুটো মনের কথা বলতে পেরেছি। তবুও ভাইয়ার অবস্থা দেখুন। কিন্তু সুহাস, ও তো কিছুই পায়নি। বাবার ভালোবাসা পায়নি, মায়ের স্নেহ পায়নি। আর এতিমখানায় বাচ্চাদের সাথে কি ধরনের ট্রিট করা হয় আপনি জানেন? না পারে ওরা ঠিকমতো খেতে, না পারে ঘুমাতে। যদি না শোনা ভাগ্য হয় তাদের। বেশিরভাগ এতিমখানা বাইরে থেকে যেমন দেখতে ভেতরে তেমন নয়। নাইল নির্মেঘ আকাশের মতো স্বচ্ছ চোখে চেয়ে রয়। কথাগুলো সত্য হলেও তার মস্তিষ্ক মানতে চাইছে না। অর্হিতা শান্ত গলায় আবার বলল, ও কেন আমাদের পিউর ক্ষতি করবে? আপনি খেয়াল করেছেন যে ছেলে বিয়ের পর একদিনও আমাদের সাথে খেতে আসেনি, ওকে পিউ নিয়ে এসেছে। বাচ্চাদের মন পবিত্র হয় নাইল। ওরা পবিত্র আত্মাকে চেনে। না হলে আমাদের পিউ কেন বারবার সুহাসের কাছে ছুটে যাবে? সুহাস পিউকে ভালোবাসে। সুহাসের একটা পরিবার প্রয়োজন, প্রয়োজন একটা মানুষের। যে মানুষ ওকে নিয়ে ভাববে, ওকে নিয়ে চিন্তা করবে, দিন শেষে ওর ফেরার জন্য অপেক্ষা করবে, ওর যত্ন করবে। আমরা ওকে সে সুযোগটা দিতে পারি নাইল। রীতি ওর সেই মানুষটা হতে পারে। পরিবারবিহীন জীবন বটবৃক্ষের ছায়াহীন এক অনিশ্চিত জীবন। সূর্যের প্রখর তাপে ঝলসে যাবে, না হয় বৃষ্টির জলে ভেসে যাবে। আমরা ওকে একটা সুযোগ দিতে পারি নিজেকে শুধরে নেওয়ার, নিজেকে ভালোবাসার, নিজেকে মূল্যায়ন করার। যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না সে কাউকে ভালোবাসতে পারে না। সুহাসকে তার নিজেকে ভালোবাসতে হবে। তাহলে সে বুঝবে তার প্রয়োজনীয়তা কতটুকু অন্যের জীবনে। নাইল বুক ফুলিয়ে শ্বাস নিল। অর্হিতার কথা হুড়হুড় করে তার মস্তিষ্ক বিদীর্ণ করে ঢুকে যাচ্ছে। কিন্তু সে নাখুশ। নাইল। সায়রার মর্মাহত গলায় চমকিত হয় নাইল। অপরাধীর মতো মুখ করে আছেন তিনি। অনুনয়ের সুরে বলল, আমাকে ক্ষমা করো নাইল। আমি না বুঝেই। তার কথার মাঝেই থামিয়ে দেয় নাইল। ওঠে দাঁড়ায় সে। সজীব গলায় বলল, ক্ষমা চাইতে হবে না খালামনি। ভুল আমারই ছিল। ওর গায়ে হাত তোলা উচিত হয়নি আমার। সায়রা কণ্ঠে নমনীয়তা এনে বললেন, তুমি বয়সে ওর থেকে বড়। বড় ভাই হিসেবে ওকে শাসন করতেই পারো। কিন্তু ছেলেটা একটু পাগলা স্বভাবের।
কখন কি করে বসে। রীতি আমার মেয়ে না হলেও ওকে আমি আমার মেয়েই ভাবি। সুহাস কখন কি করে বসে ওর সাথে। নাইল তপ্ত শ্বাস ফেলে। নেশাগ্রস্তরা বোঝে না তারা কি করছে। নাইলকে সতর্ক থাকতে হবে। কাউকে আঘাত করলেই যে সে শুধরে যাবে তা নয়। ভালোবাসার শরীর আঘাতে বিচূর্ণ হয়। সরি খালামনি। না না, সরি বলো না। ভুল আমারই হয়েছে। ঋত্বিকে আমার আগেই সাবধান করা উচিত ছিল। ওই ছেলে ওর যোগ্য নয়। আজ ওর জন্য তোমার গায়ে। সায়রা বিড়বিড়াতে থাকল। অনুশোচনায় দগ্ধ হচ্ছে সে। না চাইতেও সে নাইলকে আঘাত করেছে। হাজার হোক সুহাস তার নিজের রক্ত। অম্বুরে আজ তারারা লুপ্ত। চক্ষুগোচর হচ্ছে না তা। বিশাল পূর্ণ বিধুর চন্দ্রাতপে জ্যোৎস্না আলোড়িত বনিশক। বাড়ি ফিরেছে সুহাস। সময় প্রহরী তখন ক্লান্ত। 11 ঘরে দাঁড়িয়েছে সে। ডোর বেল বাজাতেই দরজা খুলে কলরব। অর্হিতা তখন খাবার টেবিলের কাছে। সকলের খাওয়া শেষ হয়েছে বহুক্ষণ আগে। সুহাস সোজা নিজের কক্ষের দিকে যায়। অন্ধকার ঘরে কৃত্রিম বাতি জ্বালিয়ে শূন্য ঘরময় চোখ বুলায় সুহাস। রীতির অস্তিত্ব শূন্য। হাতে থাকা ব্যাগের উপর ক্ষোভ চড়ে তার। বাইরে বেরিয়ে এসে সায়রাকে দেখে কটমটিয়ে তাকিয়ে বলল, রীতি কোথায়? সায়রা শক্ত স্বরে বললেন, ও উপরে। আজ থেকে ও আলাদা থাকবে। সুহাস বিক্ষুব্ধ হয়। ফুঁসলে উঠে বলল, আলাদা থাকবে মানে? বউ হয় আমার। সায়রা চোখ রাঙিয়ে কিছু বলবে তার আগেই তাকে থামিয়ে দেয় অর্হিতা। সায়রাকে চলে যেতে বলে নিজের রাগ গিলে নেয় সুহাস। অর্হিতার বিপরীতে রুগ্ন চোখে চেয়ে রইল। অর্হিতা সরস গলায় বলল, বউ হয় তোমার, দাসী নয়। রীতি ঘুমাচ্ছে এখন। না খেয়েই আছে দুপুর থেকে মেয়েটা। বয়সে বড় তুমি আমার, সম্পর্কে ছোট। তাই তুমি করেই বলছি। দেখো ভাইয়া, স্ত্রী মানে সহচারী, সহযোগী, অর্ধাঙ্গিনী। জীবনে চলার পথে আমাদের একান্ত নিজের কাউকে প্রয়োজন হয়। সে একান্ত একজন অনেকে হতে পারে ক্ষেত্র বিশেষে। তোমার সম্পর্কে আমি যা শুনেছি রীতি ছাড়া তোমার কেউ নেই। স্বামী স্ত্রীর মধ্যে মন কোষাকষি হয়, কিন্তু তাই বলে তার গায়ে হাত তোলা সুপুরুষের কাজ নয়। রীতি শুধু মাটি নয়, নরম কাদা মাটি। তুমি ইচ্ছে করলেই ওকে নিজের মতো গড়ে নিতে পারবে যেমনটা তুমি চাও। কিন্তু ওকে গড়ার আগেই ভেঙে ফেলো না। এতে তোমার ক্ষতি। আমি জানি না ওর প্রতি তোমার ভালোবাসা কতটুকু, কিন্তু এতটুকু জানি তোমার প্রতি ওর বিশ্বাস আর ভালোবাসা দুটোই নিরন্তর। যার সীমানা পরিমাপ করা সহজ নয়, হয়তো অসম্ভব। তাই বলছি সম্পর্ককে একটু সময় দাও। রাগ, জেদ, ইগো ভালোবাসার অন্তরায়। এসব ছুঁড়ে ফেলো। হাত মুখ ধুয়ে এসো। আমি খাবার দিচ্ছি। বদ্ধ শ্বাস ফেলল সুহাস। ভারী কণ্ঠে বলল, আমার খিদে নেই। অস্থির পদযুগলে ফিরে আসে কক্ষে। দরজা চাপিয়ে হাতে থাকা ব্যাগ ছুঁড়ে ফেলে অজানা উদ্দেশ্যে। ব্যাগের ভেতর থাকা দুমুঠো সাদা আর গোলাপি রেশমি চুড়ি ভেঙে যাওয়ার ঝনঝন আওয়াজ ভেসে আসে। কিন্তু বিচলিত নয় সুহাস। তার একটা ঘুম প্রয়োজন। প্রভাতের মিঠে রোদে ধরণী উত্তাল। ফুরফরে হাওয়ায় তীব্র সতেজ খুশবু। দরজা খোলা থাকায় দ্বিধান্বিত হল না রীতি। ভেতরে ঢুকে দেখল এলোমেলো হয়ে ঘুমোচ্ছ সুহাস। চকিতে পড়ার টেবিলে আঁখি নিবন্ধ হয় রীতির। নরম পায়ে হেঁটে গিয়ে অতি যত্নের সাথে অযত্নে পড়ে থাকা ব্যাগটা তুলে নিল।
ভেতর থেকে বের করল সাদা জমিনের উপর গোলাপি রঙের ছোট ছোট অঙ্কিত ফুলের একটা শাড়ি। চুড়িগুলোর অবস্থা বেহাল। কাগজ সরিয়ে নিতেই ঝুরঝুর করে নিচু পড়ল কিছু। কয়েকটা চুড়ির অবস্থা ভালো। শাড়িটাকে হাতে নিয়ে কাতর দৃষ্টিতে তাকালো সুহাসের দিকে। ছেলেটার হাবভাব সে বোঝে না। শাড়িটা পরা যখন শেষ তখন রীতির ঠাউর হল দুজোড়া চোখ তার দিকে নিমেষহীন চেয়ে আছে। রীতি তাকাতে পারল না। সলজ্জ চোখ দুটো অবনত। সুহাস বিছানা ছাড়ে। রীতির পাশে দাঁড়াতেই মৃদু কম্পন শুরু তার লতানো দেহে। রীতিকে পেছনে থেকে আলতো করে জড়িয়ে ধরে সুহাস। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কালকের জন্য সরি। রীতির রাগ দ্রবীভূত হয় অতল সাগরে। বীরাময় শরীরে নিগুড় কম্পন। সুহাসের গাঢ় স্পর্শ চলে রীতির শাড়ি ভেদ করে তার অনাবৃত উদরে। কাতর হয়ে উঠে সে। গভীর আশ্লেষে একে অপরের শ্বাসে আবদ্ধ হয়। রীতি তরল সুরে বলল, সুহাস। হুম। আমরা বেবি প্ল্যানিং করি। সুহাস শীতল গলায় বলল, না। আমার সন্তানকে আমি পরগাছা হতে দেব না। জবের জন্য ট্রাই করছি আমি। একটা কোম্পানি তাদের মার্কেটিং ডিপার্টমেন্টে কিছু লোক নেবে। রীতি খুশিতে আপ্লুত হয়ে বলল, সত্যি? হুম। তারপর এই বাড়ি ছেড়ে চলে যাব আমরা। থাকতে পারবে তো এই অনাথ স্বামীর সাথে? রীতি খুশিতে আত্মহারা হয়ে বলল, পারব, খুব পারব। সুহাসের গভীর অতলান্তিক স্পর্শে আর্ষ্ট হয়ে গেল রীতি। সুহাসের অন্তঃকরণে জাগরণ হয় এক অদ্ভুত প্রশ্নের। একটা 500 টাকার শাড়ি আর দুমুঠো চুড়িতেও কেউ ভুবন ভুলতে পারে, আর কেউ 1000 টাকায়ও সংখ্যার পেছনের শূন্য ছাড়া আর কিছুই দেখতে পায় না। আসলেই টাকায় সুখ কেনা যায় না। টাকার জন্য তার সন্তানকে বাঁচাতে পারেনি সে। ভালোবাসার বিপরীতে পেয়েছে ধোঁকা। নিজের সন্তানের প্রতি যে অন্যায় হয়েছে তার শোধ সুহাস নেবে। তাদের কাউকে সুখে থাকতে দেবে না সে। কাউকে না। চলবে।